আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের উচ্চতর গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের উচ্চতর গণিতের প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে আমি আলোচনা করছি রাজুক উত্তরা মডেল কলেজের উচ্চতর গণিতের টেস্টের প্রশ্নের জ্যামিতি ও ভেক্টর অর্থাৎ খ বিভাগ নিয়ে। এই অংশে প্রথম প্রশ্ন 4 নম্বর বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এসি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং বিসি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, আর ত্রিভুজটির মধ্যমা ত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে। ক নম্বর প্রশ্নে আছে যে ত্রিভুজটির নববিন্দুর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজ এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বিসি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। উদ্দীপকে এই তথ্য দেয়া আছে। এখন সমকোণী ত্রিভুজের যদি আমরা পরিবৃত্ত আঁকি তাহলে সেই পরিবৃত্তের কেন্দ্র অর্থাৎ বৃত্তের কেন্দ্র থাকে হচ্ছে অতিভুজের মধ্যবিন্দুতে। তো আমরা সেই কথাটা লিখেছি যে আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তো অতিভুজের মধ্যবিন্দু যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে অতিভুজের অর্ধেক। তো পরিবৃত্তের ব্যাসার্ধ অতিভুজটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি অর্থাৎ অর্ধেক করি, 10/2 5 সেন্টিমিটার। এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। আর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হয় পরিব্যাসার্ধের বা পরিবৃত্তের ব্যাসার্ধের আবার অর্ধেক। তো সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। এই 5 তাকে যদি 2 দিয়ে ভাগ করি 2.5 সেন্টিমিটার হয়। এটা হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। আর এর মান হচ্ছে 2.5। এই মান বসিয়ে সেটা স্কোয়ার করে তার সাথে পাই এর মান যদি আমরা গুণ করে দেই তাহলে পাবো 19.635 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু জিএ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। এবি বিসি আর সিএ এগুলো হচ্ছে ওই ত্রিভুজটার 3টা বাহু, আর জিএ জিবি জিসি, জি হচ্ছে মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দু অর্থাৎ ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব যথাক্রমে জিএ জিবি জিসি। তো এইগুলোর বর্গের সমষ্টির 3 গুণ হচ্ছে বাহুগুলোর বর্গের সমষ্টি। তো সেটা প্রমাণ করতে হবে। তো আমরা একটা ত্রিভুজ এঁকেছি এবিসি ত্রিভুজ যার 3টা মধ্যমা এডি বিই আর সিএফ। 3টা মধ্যমা আছে, মধ্যমাগুলোর ছেদ বিন্দু হচ্ছে জি, জিকে আমরা ভরকেন্দ্র বলি। এখন আমরা বিশেষ নির্বাচন লিখলাম যে ত্রিভুজ এবিসি এর এডি বিই আর সিএফ মধ্যমাত্রয় পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে প্রশ্নে যা দেয়া আছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু জিএ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। জিএ এই যে ভরকেন্দ্র থেকে শীর্ষগুলোর দূরত্ব। এখন আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র জানি যে একটা ত্রিভুজের যে কোনো 2 বাহুর বর্গের যোগফল হচ্ছে এই 2 বাহুর ছেদবিন্দু বা সাধারণ যে বিন্দুটা আছে সেই বিন্দু দিয়ে যেই মধ্যমাটা যায় তার উপর অঙ্কিত বর্গ এবং তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গের যোগফলের দ্বিগুণের সমান। অ্যাপোলোনিয়াসের সূত্র এটা। তো সেই সূত্রানুসারে দেখো যে বিসি এর উপর এডি হচ্ছে মধ্যমা, এই বিসি বাহু তার উপর এই এডি হলো মধ্যমা। তো তাহলে আমরা লিখতে পারি যে এই 2 বাহু এবি আর হচ্ছে এসি, এবির বর্গ আর এসির বর্গ অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সেটা এই 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এর সমান। তো অ্যাপোলোনিয়াসের সূত্রানুসারে আমরা লিখলাম এই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এডি স্কোয়ার প্লাস 2টা এখানে কমন নিয়ে সামনে লিখতে পারি আলাদাভাবে অথবা এইভাবে গুণ করেও দিতে পারি 2 ইন্টু বিডি স্কোয়ার। এখন বিডি হচ্ছে বিসি বাহুর অর্ধেক। একটু চিত্রে দেখি এই যে বিডি, ডি যেহেতু এই এডি যেহেতু মধ্যমা তার মানে ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে বিডি এটাকে আমরা হাফ বিসি লিখতে পারি, সেটাই এখানে লেখা হলো। বিডি এর জায়গাতে হাফ বিসি, স্কোয়ার আছে তাই স্কোয়ার দেয়া হলো। আর এটা স্কোয়ার করলে 1/4 বিসি স্কোয়ার হবে। 1/4 এর সাথে এই সামনের 2টা কাটাকাটি করে এখানে 1/2 হয়। তারপর এখানে যদি লসাগু নিই
2 লসাগু, 2 এখানে গুণ হয়ে 2 দুগুণে 4, 4ab স্কোয়ার প্লাস এখান থেকে হবে হচ্ছে bc স্কোয়ার। আর গুণন যদি করা হয় এই 2টা এই ab স্কোয়ার প্লাস ac স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে, সেগুলোকে ডান পাশে লেখা হয়েছে। আর 4ad স্কোয়ার প্লাস bc স্কোয়ার সেগুলোকে লিখলাম বাম পাশে। তাহলে 4ad স্কোয়ার ইজ ইকুয়াল টু এই bc স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে বিয়োগ একটা সমীকরণ নাম্বার দিলাম। এই সমীকরণে একটা মধ্যমা ad, এই মধ্যমার বর্গের 4 গুণ, এটার মান আমরা ত্রিভুজের যে 3টা বাহু ab, ac আর bc 3 বাহুর মাধ্যমে প্রকাশ করেছি। এখন এইটার সাথে কম্পেয়ার করে তুলনা করে আমরা যে বাকি 2টা মধ্যমা আছে, একটা হচ্ছে BE আর একটা CF, সেগুলোকেও বাহুর মাধ্যমে আমরা প্রকাশ করব। তো একটু চিত্রে আবার খেয়াল করি, 4ad স্কোয়ার আমরা যে 1 নম্বর সমীকরণটা বের করেছি, 4ad স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2ab স্কোয়ার প্লাস 2ac স্কোয়ার, অর্থাৎ এই মধ্যমার দুই পাশের যে বাহু 2টা আছে তাদের বর্গের দ্বিগুণের সমষ্টি, সেখান থেকে অপর যে বাহুটা আছে bc স্কোয়ার সেটা মাইনাস। তো তাহলে যখন BE মধ্যমা এটা নেওয়া হবে তখন এই বাহু আর এই বাহু অর্থাৎ 2ab স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার সেখান থেকে মাইনাস করতে হবে ac স্কোয়ার। আবার যখন আমরা CF মধ্যমাটা নিব তখন হচ্ছে এই বাহু আর এই বাহু নিতে হবে 2ac স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার মাইনাস ab স্কোয়ার। তো এইভাবে করে আমরা বাকি 2টা সমীকরণ লিখে নিলাম। এই যে আমরা লিখেছি যে একইভাবে 4be স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার মাইনাস ac স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর তৃতীয় যে মধ্যমাটা আছে 4cf স্কোয়ার, মধ্যমার 4 গুণের বর্গের 4 গুণ, সেটা হচ্ছে 2bc স্কোয়ার প্লাস 2ca স্কোয়ার মাইনাস ab স্কোয়ার, এটা 3 নম্বর সমীকরণ। এখন এই 1, 2, 3 এই 3টা সমীকরণ যোগ করব। সমীকরণ 3টা যোগ করে আমরা যে এই লাইনটা পাই, বাম দিকে ওই সমীকরণ 3টার বাম পাশের যে অংশগুলো আছে সেগুলোর যোগফল, আর ডান পাশে যোগ করে দেখা যাবে যে এই ab স্কোয়ার হচ্ছে 3টা, bc স্কোয়ারও 3টা আর ca স্কোয়ার সেগুলোও 3টা হয়। তাহলে এখান থেকে আমরা 3 কমন নিয়ে সেই অংশটাকে আমরা বাম পাশে লিখলাম, আর এইখানকার যে বাম দিকের অংশটা আছে সেটাকে লিখলাম ডান পাশে, লিখে এটা আরও একটা সমীকরণ নাম্বার দিলাম। এইবার আমরা এখানে এই যে AD, BE, CF এগুলো হচ্ছে মধ্যমা, কিন্তু আমাদের যে প্রমাণ যেটা করতে হবে বাহুগুলোর বর্গের সমষ্টি, যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার এগুলোর বর্গের যোগফল অর্থাৎ এই অংশটুকুর মান ডান দিকে আমাদের আনতে হবে হচ্ছে 3GA স্কোয়ার প্লাস GB স্কোয়ার প্লাস GC স্কোয়ার। এখন এই AD এর সাথে AD, BE, CF অর্থাৎ মধ্যমাগুলোর সাথে এই GA, GB আর GC এর কি সম্পর্ক সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। চিত্রে একটু খেয়াল করো, AD হচ্ছে মধ্যমা আর G হলো ভরকেন্দ্র। মধ্যমা এটা যদি 3 ভাগ হয় তাহলে এই যে ওপরের ভরকেন্দ্রের ওপরের যে অংশটুকু সেটুকু হবে হচ্ছে 2 ভাগ, অর্থাৎ এই সম্পূর্ণটা সাথে যদি আমরা এই AG এর অনুপাত হিসাব করি তো এটা 3:2 হবে। তো এটা ভরকেন্দ্র হওয়ার কারণে এই সম্পর্কটা আমরা পাই। তাহলে আমরা লিখতে পারি যে AD মধ্যমা এবং G যেহেতু ভরকেন্দ্র, সুতরাং AD is to GA is equal to 3:2। এখান থেকে এটাকে ভগ্নাংশ আকারে লেখা হলো, তারপর দুই পাশে বর্গ করা হলো, AD স্কোয়ার বাই GA স্কোয়ার is equal to 9/4 বর্গ করে এরপর যদি আমরা r গুণন করি 4AD স্কোয়ার is equal to 9GA স্কোয়ার। একইভাবে অন্যান্য যে মধ্যমাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা লিখতে পারি 4BE স্কোয়ার is equal to 9GB স্কোয়ার আর 4CF স্কোয়ার is equal to 9GC স্কোয়ার। এখন এই 4AD স্কোয়ার, 4BE স্কোয়ার, 4CF স্কোয়ার এগুলোর যে মান আমরা বের করলাম সেই মানগুলো যদি এই যে এখন 4 নম্বর সমীকরণটাতে বসিয়ে দেই এইখানে, তাহলেই আমাদের প্রমাণটা হয়ে যায়। 4 নং হতে পাই, বাম দিকে যা ছিল সেটা লিখলাম, ডান পাশে 4AD স্কোয়ারের জায়গাতে 9GA স্কোয়ার, তারপর 4BE স্কোয়ারের জায়গাতে লিখলাম হচ্ছে 9GB স্কোয়ার আর 4CF স্কোয়ারের জায়গাতে 9GC স্কোয়ার। তো এইগুলোর থেকে আমরা 9 কমন নিতে পারি উভয় পক্ষকে, তারপর যদি 3 দিয়ে ভাগ করে দেই এখানকার 3টা উঠে যাবে আর এখানে 3 দিয়ে ভাগ করলে 3 3 9। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। গ নম্বর প্রশ্নটাতে আছে যে ত্রিভুজটাকে উহার ক্ষুদ্রতর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। যে ত্রিভুজটার কথা উদ্দীপকে বলা হয়েছিল একটা সমকোণী ত্রিভুজ ABC, এর AB হচ্ছে 8 সেন্টিমিটার, AC 6 সেন্টিমিটার আর BC হলো
10 সেন্টিমিটার। তো এই বাহুর দৈর্ঘ্যগুলো থেকেই যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা বুঝতে পারছি যে যেহেতু এই যে এটা বড় বাহু তার মানে এটা অতিভুজ হবে বিসি। তাহলে বিসি যদি অতিভুজ হয় বাকি দুইটা বাহু এই যে এসসি আর হচ্ছে এটা এবি। তো এই ছোট বাহুটাকে আমরা এই পাশে রেখেছি, আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে, যেহেতু বলা হয়েছে যে ক্ষুদ্রতর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। এখন খেয়াল করো যে এই ত্রিভুজ এটাকে যদি স্থির রেখে এই বাহুর চারদিকে যদি এটাকে ঘোরানো হয় তাহলে এইরকম, আমি যেখানে একটু এঁকে দেখিয়েছি, এটা আঁকা জরুরি না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এঁকে দেখিয়েছি। এই যে এটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজটাকে যদি এই বাহুর চতুর্দিকে ঘোরানো হয় তাহলে এরকম কোনক আকৃতির একটা শেপ তৈরি হবে, যার উচ্চতা হবে হচ্ছে ওই ক্ষুদ্রতর বাহুটার সমানই, আর ভূমির ব্যাসার্ধ হবে হচ্ছে এই যে নিচের ত্রিভুজটার যে ভূমি ছিল তার সমান। আর এই যে অতিভুজ যেটা সেটা হচ্ছে কোনকের হেলানো তল বা হেলানো উচ্চতার দৈর্ঘ্যের সমান হবে। তো আমরা সেই কথা লিখলাম যে ত্রিভুজটাকে উহার ক্ষুদ্রতর বাহুর চতুর্দিকে ঘোরালে, এই কথাটা লেখা অবশ্য জরুরি, ত্রিভুজটিকে উহার ক্ষুদ্রতর বাহুর চতুর্দিকে ঘোরালে একটা সমবৃত্তভূমি কোনক তৈরি হয়, যার উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, সেটা হবে হচ্ছে 6 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, আর হেলানো তলের দৈর্ঘ্য এল দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো এই কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। কোনকের দুই ধরনের তল, নিচের যে তল সেটা হচ্ছে বৃত্তাকার তল, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, আর চারপাশে যে হেলানো তলটা আছে সেটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে এই দুইটা যোগ করলে আমরা কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। এখান থেকে আমরা পাই আর কমন নিতে পারি, পাই আর কমন নিলে এখান থেকে একটা আর এখান থেকে এল থাকে। এরপর এই পাই আর এল এগুলোর মান বসিয়ে ব্র্যাকেটের অংশ এটা যোগ করে তার সাথে এই যে এই অংশগুলো যদি গুণ করে দেওয়া হয় তাহলেই আমরা কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। এই ক্ষেত্রে সেটা 452.3904 বর্গ সেন্টিমিটার। আর কোনকের আয়তন বের করতে বলা হয়েছে। কোনকের আয়তনের সূত্র আমরা জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। সিলিন্ডারের আয়তনের সাথে এটার সম্পর্ক আছে। সিলিন্ডার আয়তন পাই আর স্কোয়ার এইচ, তার সাথে যদি আমরা 1/3 গুণ করি তাহলেই কোনকের আয়তন হয়ে যায়। তো এখানে পাই আর স্কোয়ার, আর এর মান, এইচ এর মানগুলো বসানো হয়েছে। তারপর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কোনকের আয়তন পাবো 402.1248 ঘন সেন্টিমিটার। তো তাহলে এই হচ্ছে সেই কোনকটার সমগ্র তলের ক্ষেত্রফল এবং তার আয়তন। পরবর্তী প্রশ্ন 5 নম্বরে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে a0, b হচ্ছে 0b, আর সি বিন্দুর স্থানাঙ্ক 1 1, এরকম তিনটা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে। বলা হয়েছে যে সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1 হয়। তো সমরেখ মানে হচ্ছে যে একই রেখায় অবস্থিত। একই রেখায় যদি অবস্থিত হয় তাহলে এ বি সি তিনটা বিন্দু দিয়ে যতগুলোই আমরা বাহু বা রেখা কল্পনা করি না কেন সেই রেখাগুলোর ঢাল একই হবে, যেহেতু তারা একই রেখায় অবস্থিত। তো এ বি আর বিসি, এখান থেকে আমরা দুইটা রেখা হিসাব করি। এ বি রেখার ঢাল নির্ণয়ের সূত্র আমরা জানি যে উপরে হচ্ছে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বা পার্থক্য, আর নিচে হলো এক্স স্থানাঙ্কের পার্থক্য, y2 মাইনাস y1 আর নিচে x2 মাইনাস x1। ইচ্ছে করলে এখানে y1 মাইনাস y2 লিখতে পারো, তো সেই ক্ষেত্রে এখানে x1 মাইনাস x2 হবে। তো y2 মানে হচ্ছে আমরা এখানে a আর b এই দুইটা বিন্দুর হিসাব করছি প্রথমে। তো y2 তাহলে হচ্ছে যে দ্বিতীয় বিন্দুটার y এর মান অর্থাৎ b, আর প্রথম বিন্দুর y এর মান 0, সেটা হচ্ছে y1। তো তাহলে b মাইনাস 0 হবে উপরে, আর নিচে x2 মাইনাস x1 অর্থাৎ 0 মাইনাস a। তাহলে এটা হিসাব করে উপরে হয় b আর নিচে মাইনাস a, মাইনাসটা এখানে সামনে দেয়া হয়েছে। আবার বিসি রেখার ঢাল সেটাকে m2 দিয়ে প্রকাশ করলাম। একইভাবে একই সূত্র দিয়ে হিসাব করে পাওয়া যায় 1 মাইনাস b উপরে আর নিচে 1 মাইনাস 0 অর্থাৎ 1 হয়। তো নিচের 1 এর তো কোনো মূল্য নেই, তো আমরা এটাকে 1 মাইনাস b লিখতে পারি। এখন লিখেছি যে ABC সমরেখ হলে m1 আর m2 সমান হবে। তো m1 আর m2 যদি সমান হয় তাহলে আমরা m1 আর m2 অর্থাৎ AB আর BC রেখার যে ঢাল নির্ণয় করেছি তাদের মান যদি সমান হতে হয় মাইনাস b/a ইজ ইকুয়াল টু 1/b একটা সমীকরণ আকারে লিখলাম। লিখে তারপর এই সমীকরণ থেকে আমরা আর গুণনের মাধ্যমে আর গুণন করলাম, এই যেখানে a এর সাথে এটা গুণ হয়ে a মাইনাস ab, আর মাইনাস bটাকে এই পাশে লিখলাম। তারপর মাইনাস b এই পাশে আর এই যে মাইনাস abটা এই পাশে নিয়ে চিহ্ন পরিবর্তন হলো। উভয় পক্ষকে যদি ab দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে a কেটে 1/b,
এখানে বি কেটে 1/a একটু সাজিয়ে রাখা হয়েছে 1/a প্লাস 1/b, আর এখানে এ বি ভাগ করে হয় 1। তো তাহলে দেখা যাচ্ছে যে এই যে এটা 1 হবে, 1 হয় যদি ABC এই বিন্দু তিনটা সমরেখ হয়। তাহলে আমরা লিখতে পারি যে বিন্দুত্রয় সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 0 হয়। দুঃখিত, এখানে 0 না, এটা 1 হবে। 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1 হয়। তো তাহলে সেটা প্রমাণ করা হলো। খ নম্বর প্রশ্নটাতে আছে যে পি এক্স ওয়াই যার স্থানাঙ্ক, এই বিন্দুটা এ ও বি বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী হলে দেখাও যে 14x প্লাস 4y ইজ ইকুয়াল টু 5। উদ্দীপকে এ আর বি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 4 আর বি বিন্দুর স্থানাঙ্ক -4, 2। তো সেই এ আর বি এই বিন্দু দুইটা যদি পি বিন্দু থেকে সমদূরবর্তী হয়, পি বিন্দু মানে হচ্ছে যার স্থানাঙ্ক এক্স ওয়াই। তো পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আমরা যদি হিসাব করি, প্রথমে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি যে এক্স স্থানাঙ্কের পার্থক্য তার বর্গ যোগ ওয়াই স্থানাঙ্কের পার্থক্য সেটার বর্গ, আর সব কিছু মিলে তার উপর হচ্ছে রুট ওভার। তো এখানে সূত্র না লিখে সরাসরি মান বসিয়ে দেওয়া হয়েছে। এক্স মাইনাস এখানকার এক্স স্থানাঙ্ক হচ্ছে 3, x মাইনাস 3 হোল স্কোয়ার, মাঝখানে প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রানুসারে ভেঙে দেওয়া হয়েছে, মাঝখানে প্লাস, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তারপর এক্স স্কোয়ার, এখানে 3 দুগুণা 6, 6x প্লাস 3 স্কোয়ার করলে হয় 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8y প্লাস 4 স্কোয়ার করে 16। এরপর এই যে সংখ্যা দুইটা সদিশ পদ, সে দুইটা যোগ করে হয় 25। সাজিয়ে রাখা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y আর 9 আর 16 মিলে 25। একইভাবে পি বিন্দু থেকে আমরা বি বিন্দুর দূরত্ব বের করেছি। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, 2, এক্স মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এক্স মাইনাস এখানকার -4 অর্থাৎ এক্স প্লাস 4 হোল স্কোয়ার, তারপর ওয়াই -2 হোল স্কোয়ার। তারপর এগুলোকে এই যে সূত্র দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তারপর এই হিসাব, এখানে শুধু এই যে সংখ্যা দুইটা সদিশ পদ সেগুলো যোগ করা যায়, আর বাকি অংশটুকু সাজিয়ে লেখা হয়েছে। এখন প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে পি বিন্দু থেকে এ আর বি এই বিন্দু দুইটা হচ্ছে সমদূরবর্তী, অর্থাৎ পি এ আর পি বি সমান। তো আমরা যে দূরত্ব দুইটা নির্ণয় করলাম, পি থেকে এ বিন্দু, পি থেকে বি বিন্দুর দূরত্ব, সেই দূরত্ব দুইটা সমান হবে। আমরা প্রশ্ন মতে একটা সমীকরণ গঠন করলাম। এটা পি থেকে এ বিন্দুর দূরত্ব, আর এটা হচ্ছে পি থেকে বি বিন্দুর দূরত্ব। তো দূরত্ব দুইটা সমান। দুই পাশে যদি বর্গ করি, রুট ওভারটা উঠে যায়। এরপর সব এক জাতীয় পদগুলো আমরা এক পাশে নিয়ে আসলাম। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলোকে এ পাশে আনলাম। এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেটাকেও বাম পাশে নিয়ে গেলাম, সংখ্যাটাও বাম দিকে নিয়ে এসেছি। আর এক্স ওয়াই যুক্ত যে পদগুলো সেগুলোকে ডান পাশে নিয়ে আসলাম। তাহলে এখানকার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে কাটা যায়, 25 থেকে 20 বাদ দিলে হচ্ছে 5 হয়। এখানে 8x প্লাস 6x সদিশ পদ যোগ করে 8, 6, 14, 14x আর -4y প্লাস 8y, এটা যোগ করে পাবো হচ্ছে প্লাস 4y। তাহলে একটু সাজিয়ে লিখলে 14x প্লাস 4y ইজ ইকুয়াল টু এই 5টাকে ডান পাশে। তাহলে এই যে এটাই আমাদের দেখাতে বলা হয়েছে। গ নম্বর প্রশ্নটাতে আছে যে চতুর্ভুজ ক্ষেত্র ABCD সমান সমান 3 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ABC হলে কে এর মান নির্ণয় করো। উদ্দীপকে ABCD যে চারটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, সেখানে ডি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে হলো K3। এই কে এর মান আমাদের নির্ণয় করতে হবে। এখন ত্রিভুজ ABCD এর ক্ষেত্রফল যদি আমরা এই মডুলেশন সিস্টেমে বের করি, এভাবে করে ক্ষেত্রফল যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায় যদি সেগুলো শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেয়া থাকে। তবে বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীতে এখানে নিয়ে তারপরে হিসাব করতে হয়। তো এখানে যেহেতু এখানে কোনো মানে ঘড়ি কাঁটার বিপরীতে বলা হয়নি এখানে প্রশ্নে, আমরা এটা ধরে নিচ্ছি। অনেক সময় প্রশ্নে এটা উল্লেখ করা থাকে। তো নিয়ম হচ্ছে যে এখানে এই বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীতে সিরিয়ালি এখানে নিয়ে নিতে হয়। এই যে 3, 4 এই বিন্দু, তারপর বি বিন্দু -4, 2, 6, -1 সি বিন্দু, তারপরে ডি বিন্দু। এরপর প্রথম যেই বিন্দু থেকে আমরা স্টার্ট করব সেই বিন্দুটা এখানে শেষে আরেকবার নিতে হবে। তো সেটা যেই ধরনের ক্ষেত্রই হোক, ত্রিভুজ যদি হয় ত্রিভুজের ক্ষেত্রে ওই একই নিয়ম, চতুর্ভুজ হোক পঞ্চভুজ হোক যতগুলোই ভুজ হোক, সব ক্ষেত্রে এই একটা মাত্র সূত্র দিয়ে আমরা যে কোনো ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি।
তারপর পরবর্তী হিসাব হচ্ছে কি, আচ্ছা এখানে মডুলেশন সাইন, এটার মানে হচ্ছে যে ভেতরের অংশটুকু হিসাব করে প্লাস বা মাইনাস যাই আসুক না কেন সেটার শুধু মানটুকু গ্রহণযোগ্য, অর্থাৎ শুধু ধনাত্মক মানটাই নিতে হবে। ভেতরে হিসাব করে যদি ঋণাত্মকও আসে মাইনাসও আসে তাহলে মাইনাসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এখন এই পরের হিসাবটুকু করতে হবে এইভাবে, এই যে প্রথমে বাম পাশে ওপরে যে সংখ্যাটা আছে এখান থেকে এই যে কোনাকুনি 3 ইন্টু 2, 3 দুগুণা 6, এই 6, তারপর -4 ইন্টু -1 গুণ করলে +4 হয়। সূত্রে এখানে প্লাস, সূত্রের প্লাস, তারপরে এটা গুণ করে +4 হয়, সেটা হলো। এরপর এই সূত্রের প্লাস মানে এই সাইডগুলো গুণ করব আমরা সূত্রের প্লাস দিয়ে, প্লাস 3 6 18, তারপরে প্লাস কে আর 4 গুণ করে হচ্ছে 4k। এরপর এই সাইডগুলো গুণ করব, সেই ক্ষেত্রে সূত্রে মাইনাস হবে, তো সূত্রের মাইনাস আর এটা গুণ করে -16 হয়, তো মাইনাস মাইনাসে এখানে একবারে প্লাস করে দেওয়া হয়েছে +16। এরপর সূত্রের মাইনাস 6 দুগুণা 12, তারপর সূত্রের মাইনাস কে আর -1 গুণ করলে -k হয়, তো সেটা সূত্রের মাইনাসের সাথে গুণ হয়ে +k হয়ে গেল। এরপর সূত্রের মাইনাস 3 3 9। এখন এখানে এই যে 4k আর +k যোগ করলে হচ্ছে 5k হয়, আর যেগুলো সংখ্যা আছে সেগুলো যোগ বিয়োগ করে +23 হয়। তো এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র চতুর্ভুজ ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল। এখানে একটা বর্গ একক লিখে দিলে ভালো হয়। এবারে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ ক্ষেত্রের ABC 3টা বিন্দু, প্রথমে A বিন্দু, তারপরে B বিন্দু, তারপরে C বিন্দু, এরপর প্রথম A বিন্দুটা আরো একবার। ইচ্ছা করলে আমরা এখানে B বিন্দু থেকে স্টার্ট বা C বিন্দু থেকে স্টার্ট করতে পারি। B থেকে শুরু করলে B, তারপরে C, তারপরে A, আবার B বিন্দুটা নিতে হবে। যেখান থেকে স্টার্ট করি ওই মানে চক্রাকারে সেই বিন্দুতে এসে আবার শেষ করতে হবে। তো এরপর নিয়ম একই, এখানে এই প্রথমে হাফ তো থাকলো, এরপর 3 দুগুণা 6, এটা গুণ করে মাইনাসে +4 হয়, আর সূত্রেরও প্লাস, সব মিলে প্লাসই হয়। তারপর 4 6 24, সূত্রের প্লাস, তারপর সূত্রের মাইনাস, আর এদিকে গুণ করে মাইনাসে প্লাস হয়ে যায়। 6 দুগুণা 12 মাইনাস, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে +3। তো এগুলো সব যোগ বিয়োগ করে হয় হচ্ছে 41। তো হাফ ইন্টু 41, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল। এখন প্রশ্নে বলা হয়েছে যে চতুর্ভুজ ক্ষেত্র ABCD সেটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ABC এর 3 গুণের সমান। তো এই প্রশ্নের এই সমীকরণটা আমরা লিখে নিয়েছি। এরপর আমরা যে মান বের করেছি ABCD এর ক্ষেত্রফল সেটা এখানে বসিয়ে দিলাম। তারপর 3 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ABC সেটার ক্ষেত্রফল যা বের করেছি সেটাও এখানে লিখলাম। উভয় পক্ষকে আমরা যদি হাফ দিয়ে ভাগ করে দেই বা 2 দিয়ে গুণ করি তাহলে এই হাফটা কাটা যাবে। এদিকে 5k +23, আর ডান পাশে হচ্ছে 3 ইন্টু 41 থাকবে। 3 আর 41 গুণ করে হয় 123। এই 23 ডান পাশে গিয়ে 123 থেকে বিয়োগ হয়ে শুধু 100 হবে। সবশেষে k = 5 ওই পাশে গিয়ে 100 এর সাথে ভাগ হয়ে 20। তাহলে এটাই হচ্ছে k এর নির্ণেয় মান। 6 নম্বর প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে যে ত্রিভুজ ABC এর AB আর AC বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে E ও F। ক নম্বরে আছে যে একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 48 পাই বর্গ সেন্টিমিটার হলে গোলকটির আয়তন নির্ণয় করো। আমরা প্রথমে গোলকটির ব্যাসার্ধ যদি r সেন্টিমিটার ধরে নেই তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল প্রশ্নে দেয়া আছে হলো 48 পাই বর্গ সেন্টিমিটার, আর সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের 4 পাই r²। বৃত্তের ক্ষেত্রফলের সাথে যদি 4 গুণ করে দেয়া হয় তাহলেই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়। তো এইটার মান 48 পাই দেয়া আছে। দুই পাশে আমরা মানে এই 4 পাইটাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিলাম, ওপর নিচ থেকে পাই কাটা যাবে, 4 দিয়ে 48 কাটলে 12 হবে। তো এটা r² এর মান, তাহলে r হচ্ছে 12 এর √ওভার 12 এর রুট করলে আমরা পাবো 2√3 সেন্টিমিটার। এটা হচ্ছে গোলকটার ব্যাসার্ধ। আমাদের বের করতে বলেছে গোলকটার আয়তন। গোলকের আয়তনের সূত্র জানি যে 4/3 পাই r³। r এর মান হচ্ছে 2√3, তার উপর যদি কিউব করা হয় 2 এর উপর কিউব করলে 8, √3 এর কিউব করলে 3√3 হবে। তাহলে সব মিলে হচ্ছে যে 8 আর 3 3 8 24 24√3 হয়। তার সাথে যদি এই 3টা কাটি, 24কে 3 দিয়ে কাটলে 8, 8 এর সাথে 4 মাল্টিপ্লাই করে গুণ করে 4 8 32, 32 আর একটা √3 থাকবে এখানে, আর এই যে পাই, তাহলে 32√3 পাই এত ঘন সেন্টিমিটার। এই হচ্ছে গোলকটার আয়তন। খ নম্বর প্রশ্নে আছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে EF সমান্তরাল BC এবং EF হচ্ছে হাফ BC এর সমান। তো এটা জ্যামিতিতে উপপাদ্য আছে,
এখানে ভেক্টর জ্যামিতির মাধ্যমে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। ত্রিভুজ এবিসি এর উদ্দীপকে দেওয়া আছে যে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই আর এফ। আমরা এমন একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এবিসি, যার এবি বাহুর মধ্যবিন্দু ই আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। যেহেতু ভেক্টর জ্যামিতির মাধ্যমে প্রমাণ করতে বলা হয়েছে, এখানে বাহুগুলোর আমরা দিক দিয়েছি, এখানে বিসি আর ইএফ সমান্তরাল প্রমাণ করতে বলেছে, তো সেটা সমান্তরাল হবে। সে কারণে এটার দিক, এই দুইটার দিক একই দিকে, এবি এসি এগুলো দিক আমরা ইচ্ছা মতো দিতে পারি, তবে হিসাব করার সময় সেই দিকটা মাথায় রেখে চিত্রের সাথে মিল করে তারপরে হিসাব করতে হবে। তো এখানে উদ্দীপকের কথা লেখা হয়েছে। এখন যেহেতু ইএফ বিসি এর সমান্তরাল বা ইএফ হচ্ছে হাফ বিসি এর সমান, এগুলো প্রমাণ করতে হবে। তো ইএফ এটা একটা বাহু তৈরি করে নিতে হবে, তাই আমরা ইএফ যোগ করলাম। প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল বিসি এবং ইএফ হচ্ছে হাফ বিসি এর সমান। এখন এই যে ওপরে যে ছোট ত্রিভুজটা আছে এইএফ, এখান থেকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি এই প্লাস ইএফ ইজ ইকুয়াল টু এএফ। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমরা জানি যে একটা ভেক্টরের প্রান্তবিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয় বা আরেকটা ভেক্টরের আদিবিন্দু থাকে, যুক্ত থাকে, তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু বা প্রান্তবিন্দু পর্যন্ত হচ্ছে এদের যোগফল প্রকাশ পায়। তো তাহলে এই প্লাস ইএফ ইজ ইকুয়াল টু এএফ। এখানে এই যে ভেক্টর সাইন দিতে হবে এগুলোর উপর, এই প্লাস ভেক্টর ইএফ ইজ ইকুয়াল টু ভেক্টর এএফ। একটু সাইড চেঞ্জ করে আমরা লিখতে পারি যে ইএফ ভেক্টর এইটাকে ওই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলাম। তো এটা আমরা ইচ্ছা করলে বিয়োগ বিধি অনুসারে হিসাব করতে পারি, এএফ মাইনাস এই ইজ ইকুয়াল টু ইএফ। এটা হচ্ছে বিয়োগ বিধি। একই বিন্দু থেকে যদি দুইটা ভেক্টর স্টার্ট হয়, তাহলে এএফ মাইনাস এই, অর্থাৎ দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু থেকে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত হচ্ছে এদের বিয়োগফল প্রকাশ পায়। তো সেটা যাই হোক, যে কোনো একভাবে করলেই হবে, তবে দুইটা নিয়মই জানা দরকার, কারণ কখনো কখনো বিয়োগ বিধিটা আমাদের প্রয়োজন হয়। তো এটা একটা সমীকরণ নাম্বার দেয়া হলো। এখন খেয়াল করো যে এএফ এটা হচ্ছে হাফ এসি ভেক্টরের সমান হবে, কারণ এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। একইভাবে ই বিন্দু এটা এ বি এর মধ্যবিন্দু, তাহলে এই ভেক্টর এটাকে আমরা হাফ এ বি লিখতে পারি। এই যে এএফ ইজ ইকুয়াল টু হাফ এসি ভেক্টর আর এই ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ এ বি ভেক্টর। এখানে কারণ লেখা হয়েছে যেহেতু ই আর এফ যথাক্রমে এ বি আর এসি এর মধ্যবিন্দু, তাহলে 1 নং থেকে আমরা পাবো 1 নং সমীকরণে যেটা, এখানে এই আর এএফ এগুলোর পরিবর্তে যদি আমরা এসি এ বি লিখে দিই, এমনটা পাওয়া যায় ইএফ ইজ ইকুয়াল টু হাফ এসি মাইনাস হাফ এ বি। এখান থেকে হাফ কমন নেওয়া হলো, তাহলে এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর হয়। এখন চিত্রে আবার খেয়াল করি, এসি মাইনাস এ বি, এসি মাইনাস এ বি ইজ ইকুয়াল টু বিসি হয় বিয়োগ বিধি অনুসারে। যেমনটা বলেছিলাম যে বিয়োগ বিধি অনেক সময় আমাদের কাজে লাগবে, তো সেই কারণে বিয়োগ বিধিটাও জানতে হবে। এসি ভেক্টর মাইনাস এভি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর হয় বিয়োগ বিধি অনুসারে। তাই এই যে এখানকার এসি ভেক্টর মাইনাস এবি, এখানে আমরা বিসি লিখতে পারি। এখন যদি এটার মানের হিসাব করি, ভেক্টর রাশির মধ্যে মান এবং দিক দুইটা বিষয় আছে। তো শুধু যদি মানের হিসাব করি, তাহলে এই যে এখানে ভেক্টর রাশির দুই পাশে মডিউলার সাইন দিয়ে এখানকার ভেক্টর যে সাইন আছে সেটা উঠিয়ে দিতে পারি। উঠিয়ে দিলে তাহলে শুধু মান বোঝাবে, অর্থাৎ ইএফ রেখার দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক। তো এটা আমাদের যা প্রমাণ করতে বলা হয়েছে তার একটা অংশ। এরপর এখানে যে এটা তো একটা স্কেলার রাশি, অর্থাৎ এটা শুধু মান আছে, এটার কোনো দিক নাই, কিন্তু এই যে এটা ইএফ ভেক্টর আর বিসি ভেক্টর, এই দুইটা ভেক্টর রাশি যখন দুইটা ভেক্টর রাশি সমান হয়, তখন এদের ধারক রেখা, অর্থাৎ যেই রেখা দিয়ে এই ভেক্টরগুলোকে প্রকাশ করা হচ্ছে, সেই রেখা হয় একই রেখা হয় অথবা সমান্তরাল হয়। তো এখানে ইএফ আর বিসি চিত্রে আমরা দেখতে পাচ্ছি এদের যে ধারক রেখা, ইএফ ভেক্টরের ধারক রেখা হচ্ছে ইএফ রেখাটা, আর বিসি ভেক্টরের ধারক রেখা হচ্ছে এই বিসি রেখাটা। তো এই ধারক রেখা এখানে তো এক না, তো তার মানে এরা অবশ্যই সমান্তরাল হবে। তো সেটা একটু কথা দিয়ে আমরা এখানে লিখে দিয়েছি যে ইএফ ভেক্টর আর বিসি ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল হবে, কিন্তু এখানে তারা একই নয়। যেহেতু একই না, তো তাহলে অবশ্যই সমান্তরাল হবে। তো এটাই হচ্ছে প্রমাণ। এই অংশের শেষ প্রশ্নটাতে বলা হয়েছে যে বিই এবং এফসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে পি কিউ সমান্তরাল ইএফ সমান্তরাল বিসি এবং পি কিউ সমান সমান হাফ ইন্টু বিসি প্লাস ইএফ।
তো এটা যে আমরা আগের অংশে যে ত্রিভুজটা এঁকেছিলাম, ত্রিভুজের নিচের অংশটুকু যদি শুধু হিসাব করি, এরকম একটা ট্রাপিজিয়াম পাবো, বিই এফ ই বা ইএফ। তো এই ইএফটা হচ্ছে বিসি এর সমান্তরাল, সেটা আমরা আগে প্রমাণ করেছি। এখন এখানকার প্রশ্নে বলা হয়েছে যে পি হচ্ছে এই বিই এর মধ্যবিন্দু আর কিউ হলো এফ সি এর মধ্যবিন্দু। আমাদের প্রমাণ করতে হবে যে এই পি কিউটা হচ্ছে এই ইএফ এবং বিসি এর সমান্তরাল, আবার পি কিউ হচ্ছে এই বিসি আর ইএফ যোগ করে তাদের যোগফলের অর্ধেকের সমান। তো এখানেও দুইটা জিনিস প্রমাণ করতে হবে। আমরা একটু প্রথমে ভূমিকা লিখলাম যে বিসি এফ ই চতুর্ভুজে ইএফ আর বিসি সমান্তরাল, সেটা আমরা খ নম্বরে প্রমাণ করেছি। আর পি আর কিউ যথাক্রমে বিই ও সিএফ এর মধ্যবিন্দু। পি কিউ যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ সমান্তরাল ইএফ সমান্তরাল বিসি এবং পি কিউ সমান সমান হাফ ইন্টু বিসি প্লাস ইএফ। এখন এটা আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। কোনো একটা ধরে নিচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট মূল বিন্দুর সাপেক্ষে এই যে বি সি এফ ই এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এগুলো যেখানে যে বিন্দুটা আছে সেটার অবস্থান ভেক্টর সেটার ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করেছি। এই বি সি এফ ই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে বি সি এফ ই ছোট হাতের, আর অবস্থান ভেক্টর হাতে লিখলে এখানে নিচে আন্ডারলাইন দিতে হয়। এখন পি হচ্ছে বিই এর মধ্যবিন্দু। একটু আবার চিত্র দেখি, এই পি হলো বিই এর মধ্যবিন্দু। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে এই বি আর ই, এই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর যোগ করে যদি সেটাকে হাফ করি তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর পাওয়া যাবে। একইভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে এফ আর সি এই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর যোগফলের অর্ধেক। তো সেই কাজ আমরা করলাম এখানে, যে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি প্লাস ই ডিভাইডেড বাই 2, আর কিউ যেহেতু সি এফ এর মধ্যবিন্দু তাহলে কিউ এর অবস্থান ভেক্টর হবে সি আর এফ বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক। এখন তাহলে পি কিউ অবস্থান ভেক্টরের মাধ্যমে পি কিউ ভেক্টরটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, অবস্থান ভেক্টরের মাধ্যমে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে এই যে পরের যে বিন্দুটা তার অবস্থান ভেক্টর থেকে আগের বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হয়। তো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, সেখান থেকে মাইনাস করতে হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই হিসাবটুকু এখানে দুইটা অংশের নিচে যেহেতু 2 আছে, নিচে 2 লসাগু নিতে পারি, 2 লসাগু নিয়ে তারপরে সেই নিচের 2টা অর্থাৎ হাফ সেটা সামনে কমন নিয়ে লেখা হলো। এখানে সি প্লাস এফ, তারপরে যে মাইনাসের কারণে এখানে মাঝখানে মাইনাস হয়ে যাবে বি মাইনাস ই ভেক্টর। এবার একটু সাজিয়ে রাখা হলো সি মাইনাস বি, তারপর এই এফ প্লাস এফ আর মাইনাস ইটা সবার শেষে। সি মাইনাস বি হচ্ছে বি সি ভেক্টরের অবস্থান ভেক্টর। একটু আগে যেমনটা বলা হয়েছিল যে কোনো একটা ভেক্টর রাশি অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে গেলে এই যে পি কিউ এর ক্ষেত্রে বলেছিলাম যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বাদ দিতে হবে। তাহলে এখানে সি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে বাদ দেওয়া হয়েছে, তো তার মানে এই ভেক্টরটা হচ্ছে বিসি ভেক্টর বোঝায়। একইভাবে এটা এফ মাইনাস ই অর্থাৎ ইএফ ভেক্টর বোঝায়। তো তাহলে আমরা পেলাম কি যে পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বিসি ভেক্টর প্লাস ইএফ ভেক্টর। এখন এটার যদি আমরা মানের হিসাব করি, মডিউলেশন সাইন দিলাম দুই পাশে, মডিউলেশন সাইন দিয়ে এরপর ভেক্টর সাইনটা যদি উঠিয়ে দিই তাহলে আমাদের প্রমাণের একটা অংশ পেয়ে যাই। আর তারপর আবার খ নম্বরে যেমনটা বলেছিলাম যে দুইটা ভেক্টর রাশি যদি সমান হয় তো তাহলে তাদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। তো এখানে পি কিউ বিসি ইএফ এই ভেক্টরগুলোর ধারক রেখা কোনোটারই একই না। আমরা চিত্রে যদি একটু খেয়াল করি কোনোটারই ধারক রেখা একই না। তো তার মানে এই পি কিউ বিসি আর ইএফ এই রেখাগুলো পরস্পর সমান্তরাল হবে। তো এই প্রমাণের দ্বিতীয় অংশ সেটাও প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, রাজুক উত্তরা মডেল কলেজের উচ্চতর গণিতের খ বিভাগের অংশটুকু এখানে শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।